জৈব রসায়ন ধারাবাহিক সৃজনশীল সমাধান ক্লাসের ষষ্ঠ পর্বে তোমাদের স্বাগত। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে সৃজনশীলগুলো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, এর বাইরে তোমাদের আর অতিরিক্ত একটি সৃজনশীলও প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা আমাদের সৃজনশীলগুলোতে পুরো জৈব যৌগ অ্যানালাইসিস করে সব টাইপের ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো থেকে প্র্যাকটিস করাচ্ছি। তো কাজে আশা করা যায় চিহ্ন পরিবর্তন করে হলেও এর বাইরে কোনো সৃজনশীল আসবে না। তো চলো দেখা যাক এই পর্বে আমরা কি কি সৃজনশীল সিলেক্ট করেছি। প্রথমে আমাদের উদ্দীপক দেওয়া আছে 3p, এবং 3p কে আয়রন এবং 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চালনা করে কিউ উৎপন্ন করা হয়েছে, এবং কিউ কে Cl2 অর্থাৎ ক্লোরিন ফেরিক ক্লোরাইড দ্রাবণ দ্বারা চালনা করে আর উৎপন্ন করা হয়েছে। এই আর কে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাহায্যে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 এটিএম চাপে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে চালনা করে এস উৎপন্ন করা হয়েছে, এবং আর কে অ্যামোনিয়া কিউপ্রাস অক্সাইডের সাথে চালনা করে টি উৎপন্ন করা হয়েছে। তো এখন আমাদের গ নম্বর প্রশ্ন হলো, টি যৌগ ক্ষারীয় হলেও এস যৌগ অম্লীয় কেন, ব্যাখ্যা করো। আমরা প্রথমে টি এবং এস যৌগ শনাক্তকরণের ক্ষেত্রে বিক্রিয়াটি পূর্ণ করব। তো বিক্রিয়াটি পূর্ণ করে আমরা দেখি যে পি যৌগটি হলো ইথাইন। ইথাইনকে আয়রন এবং 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করলে বেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ কিউ হলো বেনজিন, এবং বেনজিনকে ক্লোরিন এবং ফেরিক ক্লোরাইডের সাহায্যে চালনা করলে ক্লোরোবেনজিন উৎপন্ন করা হয়, এবং ক্লোরোবেনজিনকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 এটিএম চাপে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে চালনা করলে ফেনল উৎপন্ন হয়। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম আমাদের এস যৌগটি হলো ফেনল, এবং এই ক্লোরোবেনজিনকে অ্যামোনিয়া কিউপ্রাস অক্সাইডের সাথে চালনা করলে আমাদের শর্ত হলো এখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং উচ্চচাপ, আমরা অ্যানিলিন পাবো। তো এই অ্যানিলিন ক্ষারীয় সেটিও আমাদের ব্যাখ্যা করতে হবে, কারণ প্রশ্নটি ছিল টি ক্ষারীয় হলে, অর্থাৎ টি হলো অ্যানিলিন, অ্যানিলিন ক্ষারীয় ব্যাখ্যা করতে হবে, এবং এস যৌগটি অম্লীয় এটি ব্যাখ্যা করতে হবে। আমাদের অম্লীয় যৌগ হওয়ার শর্ত হলো যে সেই যৌগটিকে অবশ্যই জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে হবে। তা আমরা এখন দেখব যে ফেনলকে H+ আয়ন দান করে কি করে না। ফেনলের অনুরণনের মাধ্যমে আমরা এই বিষয়টি ক্লিয়ার হব। তো ফেনলের অনুরণন দেখি চলো। এই যে অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রনগুলো এখানে আসবে, বেনজিন চক্রকে আক্রমণ করবে। তো বেনজিন চক্রকে আক্রমণ করলে এখানে দ্বিবন্ধনের সৃষ্টি হবে। এখানে যদি দ্বিবন্ধন হয় তাহলে কি এই বন্ধনটা থাকতে পারবে না, এ তখন বাইরে এই যে মাইনাস আয়ন হিসেবে মুক্তজোড় ইলেকট্রন হিসেবে মুক্ত হবে। তো এখানে তখন আবার অনুরণনের ফলে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। তখন আবার এই যে দেখো পরপর দুটো দ্বিবন্ধন কি থাকতে পারে, থাকতে পারে না। তখন আবার এখানে মুক্ত মাইনাস আয়ন হিসেবে মুক্ত হবে ইলেকট্রনগুলো। কিন্তু এই যে এখানে অক্সিজেন মুক্তজোড় ইলেকট্রনটা দান করলো, তখন কিন্তু অক্সিজেনের একটা আংশিক ধনাত্মক চার্জ যুক্ত হয়ে পড়বে। তো এখন আমাদের বিষয়টি হলো যে এই যে অনুরণন হচ্ছে, অনুরণনের কারণে ফেনলের OH মূলকের অক্সিজেন পরমাণুটি, অর্থাৎ এই যে অক্সিজেন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এই অক্সিজেন পরমাণুটি OH বন্ধনের ইলেকট্রনকে আকর্ষণ করে, তখন O বন্ধন H দুর্বল হয়ে পড়ে, এবং পানির উপস্থিতিতে হাইড্রোজেন পরমাণুটি H+ রূপে পৃথক হয়ে পড়ে। তাহলে তখন H+ দান করতে পারে। তো H+ দানে সক্ষম হওয়ায় ফেনল অম্লধর্মী হয়। এবার দেখবো অ্যানিলিন কেন ক্ষারীয়, বলে দেবো। আমি প্রথমে তোমাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দেবো, এবং ব্যাখ্যাটি আমি লিখেও দিয়েছি এই কারণে যাতে তোমরা আরো ক্লিয়ারলি প্রশ্নগুলো বুঝতে পারো। তো অ্যানিলিন ক্ষারক হিসেবে কাজ করে। অ্যানিলিনের ক্ষারকত্বের কারণ হলো নাইট্রোজেন পরমাণুর উপর অযুগ্ম ইলেকট্রন। অ্যানিলিনে অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। তা আমরা পরবর্তী পেজে বিক্রিয়ার মাধ্যমে দেখব। অ্যানিলিন এই মুক্তজোড় ইলেকট্রন সহজেই দান করতে পারে, অর্থাৎ অ্যানিলিনে যে এক জোড়া মুক্তজোড় থাকে ওই ইলেকট্রনটা অ্যানিলিন দান করতে পারে। এই ইলেকট্রনের সাহায্যে অ্যাসিডের প্রোটনের সাথে যুক্ত হতে পারে। তো অ্যাসিডের H+ এর সাথে যুক্ত হতে পারে। অ্যামিন সমূহের নাইট্রোজেন পরমাণু অ্যাসিড থেকে সৃষ্ট প্রোটনকে ইলেকট্রন যুগল প্রদান করে, সন্নিবেশ বন্ধন সৃষ্টি করে। এই যে দেখো যেখানে অ্যাসিডের যে H+ ছিল এবং নাইট্রোজেনের বা অ্যামিনের যে মুক্তজোড় ইলেকট্রন ছিল, এই মুক্তজোড় ইলেকট্রন এর মাধ্যমেই অ্যাসিডের H+ এর সাথে যুক্ত হতে পারে। এই যে
এই কারণেই অ্যানিলিন ক্ষারক হিসেবে কাজ করে। আমরা দেখলাম যে ফেনল অ্যাসিড হিসেবে কিভাবে কাজ করে এবং অ্যানিলিন কিভাবে ক্ষার হিসেবে কাজ করে। এখন আমাদের ঘ নম্বরের যে প্রশ্নটি, সেখানে বলা হয়েছে যে এস যৌগের শনাক্তকরণ বিক্রিয়া সহ বর্ণনা করো। তা এস যৌগটি হলো ফেনল। তো ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া আমরা এখানে দুটো বিক্রিয়া সম্পর্কে জানবো। একটি হলো ফেরিক ক্লোরাইড পরীক্ষা আর একটি হলো ব্রোমিন পানি পরীক্ষা। তো ফেরিক ক্লোরাইড পরীক্ষায় বলা হয়েছে যে ফেনলের জলীয় দ্রবণে নিরপেক্ষ FeCl3 দ্রবণ যোগ করলে বেগুনি বর্ণ ধারণ করে এবং জটিল যৌগ ডাইফেরিক হেক্সাফিনেট উৎপন্ন করে। এই যে ফেনলের জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে এই যে ডাইফেরিক হেক্সাফিনেট বেগুনি বর্ণ উৎপন্ন করেছে এবং 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে। তো ব্রোমিন পানি পরীক্ষা, ফেনলের জলীয় দ্রবণে ব্রোমিন পানি যোগ করলে ব্রোমিনের লাল বর্ণটি বিবর্ণ হয়ে যায়, অর্থাৎ ব্রোমিন যে লাল বর্ণ ছিল সেটি বিবর্ণ হয়ে যায় এবং এই যে সাদা বা হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। এই যে দেখো এখানে ফেনলের সাথে ব্রোমিন পানি যোগ করেছে এবং এখানে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হলুদ অধক্ষেপ পড়েছে। এই হলো আমাদের ফেনলের শনাক্তকারী পরীক্ষা। এখন আমরা দেখব পরবর্তী সৃজনশীল, আরও একটি খুব ইম্পর্টেন্ট সৃজনশীল। তো এখানে উদ্দীপক যে দেওয়া আছে সেটি হলো x কে জিঙ্কের উপস্থিতিতে পাতন করলে Y উৎপন্ন হয় এবং Y কে অ্যালকাইলেশন করলে Z উৎপন্ন হয়। আমাদের গ নম্বরের প্রশ্নটি হলো যে X যৌগটি যে লিবারম্যান পরীক্ষা দেয় সেটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও। তো প্রথমে আমরা X চিহ্নিত করব। তো X চিহ্নিত করতে আমাদের বিক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো আমাদের X যৌগটি হলো ফেনল, কারণ একমাত্র ফেনলকেই জিঙ্কের সাহায্যে পাতন করলে বেনজিন উৎপন্ন হয়। তো বেনজিনকে আবার অ্যালকাইলেশন করলে AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং CH3Cl অর্থাৎ ক্লোরো মিথাইলের সাহায্যে অ্যালকাইলেশন করব, টলুইন উৎপন্ন হয়। তো আমাদের যে প্রশ্ন সেটা হলো X লিবারম্যান পরীক্ষা দেয়। তো চলো দেখি যে ফেনল লিবারম্যান পরীক্ষা দেয় কিনা। ফেনলের লিবারম্যান পরীক্ষার জন্য আমরা একটি পরীক্ষা নালে ফেনলের সাথে সামান্য কঠিন সোডিয়াম নাইট্রেট এবং 2 থেকে 4 ফোঁটা করে সালফিউরিক অ্যাসিড যোগ করে উত্তপ্ত করলে মিশ্রণটি প্রথমে লাল, পরবর্তীতে নীল বর্ণ ধারণ করবে। এই নীল বর্ণকে আবার বিকারে নিয়ে পানি যোগ করলে লাল বর্ণ ধারণ করবে। আবার এই দ্রবণে 4 থেকে 5 ফোঁটা কস্টিক সোডা দ্রবণ যোগ করলে নীল হয়ে যাবে। তো দেখো সোডিয়াম নাইট্রেটকে সালফিউরিক অ্যাসিডের সাথে চালনা করে প্রথমে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করেছে। এই নাইট্রাস অ্যাসিডকে আমরা ফেনলের সাথে বিক্রিয়া করালে নাইট্রাস ফেনল উৎপন্ন করছে। এই যে আমাদের যে উৎপন্ন যৌগটির সাথে আবার পানি যোগ করলে প্রথমে ইন্ডোফেনলের লাল অধক্ষেপ দিচ্ছে এবং পরবর্তীতে আবার পানি যোগ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পানির উপস্থিতিতে ইন্ডোফেনলের নীল বর্ণ দিচ্ছে। এই হলো আমাদের ফেনলের লিবারম্যান পরীক্ষা। এখন আমরা দেখব আমাদের ঘ নম্বর প্রশ্ন, জেড থেকে টিএনটি প্রস্তুতি বিক্রিয়ার মাধ্যমে দেখাও। তো আমাদের জেড কি, প্রথমে দেখব যে জেড হলো টলুইন। তো টলুইন থেকে কিভাবে টিএনটি প্রস্তুত করা যায়। টিএনটি অর্থ হলো ট্রাইনাইট্রোটলুইন। টলুইন থেকে কিভাবে টিএনটি প্রস্তুত করা যায়। জেড যৌগটি হলো টলুইন। নিচে টলুইন থেকে টিএনটি প্রস্তুতির বিক্রিয়াটি দেখানো হলো। প্রথমত টলুইনকে আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে চালনা করব। এক্ষেত্রে যেটি উৎপন্ন হবে সেটা হলো, দেখো আমরা জানি প্রথম পজিশন, দ্বিতীয় পজিশনটিকে অর্থ পজিশন বলে। তো অর্থ নাইট্রোটলুইন উৎপন্ন হবে এবং এই যে 4 নং পজিশনটিকে প্যারা পজিশন বলে। হ্যাঁ, এই 4 নং পজিশনে নাইট্রো গ্রুপ যুক্ত হওয়ার কারণে প্যারা নাইট্রোটলুইন উৎপন্ন হবে। অর্থাৎ এই টলুইন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অর্থ নাইট্রোটলুইন এবং প্যারা নাইট্রোটলুইন উৎপন্ন করবে। এই অর্থ নাইট্রোটলুইন আর প্যারা নাইট্রোটলুইনকে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে চালনা করলে 2,4-ডাইনাইট্রোটলুইন উৎপন্ন করবে এবং এই 2,4-ডাইনাইট্রোটলুইনকে আবার সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের সাথে চালনা করলে 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি উৎপন্ন করবে। অর্থাৎ আমাদের এখানে ধাপে ধাপে শুধু সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেই টলুইন থেকে টিএনটি প্রস্তুত হয়ে যাবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।